সিনেমা সঙ্গীত মঞ্চ। গওহরজানের জন্ম 1873 সালের 26 জুন ব্রিটিশ ভারতের বর্তমানে উত্তরপ্রদেশের আজমগড়ে আর্মেনিয়ান বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার নাম ছিল এলিন অ্যাঞ্জেলিনা ইওয়ার্ড। তার পিতামহ ছিলেন ব্রিটিশ আর মাতামহ ছিলেন ভারতীয়। তাদের মেয়ে গওহরজানের মা ভিক্টোরিয়া ছোট থেকেই নাচ গানে পারদর্শী। ভিক্টোরিয়া বিবাহ হয় শুষ্ক বরফ কারখানার ইঞ্জিনিয়ার উইলিয়াম ইওয়ার্ডের সাথে। ইওয়ার্ড ছিলেন আমেরিকান ইহুদি। 1879 সালে উইলিয়াম ও ভিক্টোরিয়া বিবাহ বিচ্ছেদের পর ভিক্টোরিয়া অ্যাঞ্জেলিনাকে নিয়ে খুব কষ্টের মধ্যে পড়েন। 1881 সালে বারাণসী চলে এলেন। খুরশিদ নামে এক মুসলিম সম্প্রদায়ের সুহৃদয় ব্যক্তি ভিক্টোরিয়ার গানের প্রশংসা করলেন এবং তারই বদান্যতায় প্রাথমিক সহায়তা ও মনোবল পেলেন। জন্মসূত্রে গওহরজান খ্রিস্টান। পরে তিনি এবং তার মা বারাণসীতে অবস্থানকালে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মায়ের নাম ভিক্টোরিয়া ইওয়ার্ডের পরিবর্তে নাম হয় মালকাজান, আর অ্যাঞ্জেলিনা ইওয়ার্ডের নাম গওহরজান। মালকা ছোটবেলা থেকেই পারদর্শিতার কারণে হিন্দুস্তানি গান, কত্থক, ভারতীয় ধ্রুপদী শিল্পকলায় ছিল তার অনায়াস গতি। কিছুদিন বারাণসী অবস্থানের পর 1883 সালে কলকাতায় চলে আসেন। তখন মেটিয়াবুরুজে বাস করতেন নবাব ওয়াজেদ আলী শাহ। তার সভাশিল্পী হিসেবে মালকাজান 3 বছর থাকার পর নিজে কলকাতা চিতপুর অঞ্চলে নাখোদা মসজিদের পাশে বর্তমানে 92 রবীন্দ্র সরণিতে একটা বাড়ি কেনেন। সেটির নামকরণ হয় গহর বিল্ডিং, বর্তমানে সেলিম মঞ্জিল নামে পরিচিত। এখানে গওহরজানের সঙ্গীত, নৃত্য ও ভাষা শিক্ষা শুরু হয়। মায়ের শিক্ষা ও গুণে এমনিতেই গুণান্বিত ছিলেনই। সেই সাথে বহু বিখ্যাত ওস্তাদের যেমন পাতিয়ালা ঘরানার কালু খাঁ, আলী বক্স, কিংবদন্তি কত্থক শিল্পী বৃন্দাদিন মহারাজ, ধ্রুপদী সৃজনবাই, চরণ দাসের কাছ থেকে তালিম নেন এবং অচিরেই নৃত্য ও সঙ্গীত পটীয়সী হয়ে ওঠেন ও খ্যাতি অর্জন করেন। কিশোরী গওহরজানের প্রথম অনুষ্ঠান 1887 সালে বিহারের দ্বারভাঙা মহারাজের আমন্ত্রণে। কিছুদিনের মধ্যেই তিনি হয়ে গেলেন রাজার সভাশিল্পী। পরে চলে আসেন কলকাতায়। নিজেই স্বাধীনভাবে অনুষ্ঠান করতে থাকেন। 1896 খ্রিস্টাব্দে কলকাতার অনুষ্ঠানে ফার্স্ট ডান্সিং গার্ল হিসেবে পরিচিতি পান। এরপর দেশের বিভিন্ন শহরে মেহফিল করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। মায়ের মৃত্যু যন্ত্রণার শোক ভুলতে পার্সি অভিনেতা অমৃত কেশব নায়কের সংস্পর্শে আসেন। 1904-1905 সালে বোম্বাই শহরে আসেন। তিনি মাত্র 2-3 বছরের সম্পর্কে গওহরের জীবনে অনেকখানি জায়গা করে নিয়েছিলেন। কিন্তু 1907 সালে অমৃত পরলোক গমন করেন। 1910 সালে প্রথম মাদ্রাজের, বর্তমানে চেন্নাইয়ের ভিক্টোরিয়া পাবলিক হলে সঙ্গীত পরিবেশন করেন এবং সেটা সপ্রশংস তামিল মিউজিক বুকে আলোচিত হয়। তিনি 1911 সালে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের সম্মানে এলাহাবাদে জানকী বাইয়ের সাথে সঙ্গীত পরিবেশন করেন। মুবারক হো ইয়ে হ্যায় তাজপোশিকা জলসা পরিবেশন করেন। রাজা পঞ্চম জর্জ খুশি হয়ে দুজনকেই 1000 গিনি করে উপহার দিয়েছিলেন। কে জানত এই মেয়েটি একদিন হয়ে উঠবে সঙ্গীতের ইতিহাসে প্রথম রেকর্ডকৃত কণ্ঠ, যাকে একদিন সকলে ডাকবে গওহরজান। 1902 সালের একদিন একটি নতুন যন্ত্র নিয়ে ব্রিটিশ এক ভদ্রলোক এলেন কলকাতায়। নাম ফ্রেড গেইসবার্গ। তিনি গ্রামোফোন নামের এক যন্ত্রের সাহায্যে মানুষের কণ্ঠ রেকর্ড করতে চান। বহু নামী শিল্পী তখন ভয় পাচ্ছিলেন, কিন্তু গওহরজান সাহস করলেন। মার্কিন সঙ্গীতজ্ঞ ও রেকর্ডিং ইঞ্জিনিয়ার ফ্রেড গাইসবার্গের তত্ত্বাবধানে গ্রামোফোন কোম্পানি গওহরজানের গাওয়া খেয়াল, রাগ যোগিয়া, উত্তর ভারতীয় সঙ্গীত ঘরানার ভৈরব ঠাটের অন্তর্গত রেকর্ড করলেন। 1902 সালের 8 নভেম্বর প্রথমবার ভারতীয় শিল্পীর গান 78 RPM রেকর্ড হিসাবে বের হয়। তিনি বসলেন, গাইলেন, আর তারপর স্পষ্ট গলায় বললেন, মাই নেম ইজ গওহরজান। এই একটি বাক্য ভারতীয় রেকর্ডিং ইতিহাসের প্রথম পদক্ষেপ হয়ে রইল। এরপর তো আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গওহরজান হয়ে উঠলেন ভারতের প্রথম সঙ্গীত তারকা। এই রেকর্ডের সময়কাল 3 মিনিট ও 36 সেকেন্ড। গওহর শুধু যে হিন্দুস্তানি সঙ্গীতকে জনপ্রিয় করেছিলেন তা নয়, তিনি নিজেও গীতিকার ছিলেন। অমৃত কেশব নায়কের সাথেও অনেক গান লিখেছিলেন। রবীন্দ্র সঙ্গীতও গাইতেন। কবিগুরুর গান তার ভীষণ প্রিয় ছিল। 1902 সাল থেকে 1910 সাল পর্যন্ত দেশ বিদেশের 11টা ভাষায় বাংলা, হিন্দি, উর্দু, গুজরাটি, মারাঠি, তামিল, আরবি, ফার্সি, ফরাসি, ইংরেজি গান করেছেন। গ্রামোফোন কোম্পানি তার এই 10টি ভাষায় প্রায় 600টি রেকর্ড প্রকাশ করেছিল। সে সময় আর কোনো ভারতীয় শিল্পীর এমন কৃতিত্ব ছিল। তার ছিল ঘোড়ার গাড়ি, ময়ূরের পালকের পাখা, রেশমি শাড়ি আর হীরের গয়না। প্রতিটি অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক নিতেন 3000 টাকা, যে অঙ্ক তখনকার দিনে অনেক বেশি। কলকাতার উচ্চবিত্ত পরিবার থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ সবাই তার রেকর্ড শুনতেন। তার গান শুধু সুর ছিল না, ছিল মনের কথা, জীবনের ব্যথা, প্রেম আর বেদনার নিঃশ্বাস। অনেক খ্যাতিসহ সম্পদ, প্রাচুর্যের অধিকারী হয়েছিলেন তিনি। কিন্তু সময় বদলায়, অনেকেই তাকে ভুলে যেতে থাকে।
দুঃখের বিষয়, ভালোবাসায় প্রত্যাঘাত হয়েছিলেন তিনি। যাকে মনের মানুষ ভেবে বয়সে অনেক ছোট তবলাবাদক সৈয়দ আব্বাসকে বিবাহ করেছিলেন, সে ঠকিয়ে তার সম্পত্তি আত্মসাৎ করে। ফলে মামলা মোকদ্দমায় সর্বশান্ত হয়ে একদিন কলকাতার চিতপুরের বাড়িটাও ছাড়তে হয়েছিল ভারতের গানের রানীকে। সেই বেদনা তার নিজের লেখা গানে তার কণ্ঠে বেজে উঠেছে। শেষমেশ ১৯২৮ সালে মহীশূর রাজ্যের কৃষ্ণ রাজা ওয়ারিয়র চতুর্থর ডাকে চিরতরে কলকাতা ছাড়লেন। কিন্তু পারফর্ম না করে অন্যের বদান্যতায় বাঁচার পাত্রী ছিলেন না গহর। রাজার সভাশিল্পী হিসাবে মাত্র ১.৫ বছর বেঁচেছিলেন। ১৭ জানুয়ারি ১৯৩০। সেই নারী যিনি ভারতীয় সঙ্গীতকে রেকর্ডিংয়ের মাধ্যমে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিলেন, যিনি প্রথম বলেছিলেন মাই নেম ইজ গহর জান, তিনি আজ নীরবে চোখ বন্ধ করলেন ৫৭ বছর বয়সে। না বাজল কোনো সানাই, না শোনা গেল ঠুমরির ঝঙ্কার। গহর জান তার জীবনকালে পেয়েছেন অনেক নজরকাড়া খ্যাতি, কিন্তু শেষে খ্যাতি ছাড়া খুইয়েছেন সবই। শেষ বয়সে একেবারে নিঃস্ব। মৃত্যুর প্রায় ৯ দশক বাদে গুগল ২০১৮ সালের ২৬শে জুন ভারতের এই গ্রামোফোন কন্যার ১৪৫তম জন্মদিনের শুভেচ্ছা জানায়। সালাম গহর জান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কেমন লাগলো এই পরিবেশনাটা জানাবেন।